আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ইজতেমা। বিরোধীরা না থাকায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন প্রতিযোগিতামূলক হবার আশা সিইসির। বর্ষার আগে সড়ক সংস্কারের নির্দেশ কাদেরের। সড়কে শৃঙ্খলা ফেরানো কমিটিতে শাহজাহান খানকে আহ্বায়ক করা হাস্যকর মন্তব্য রিজভীর। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ও জাতির কল্যাণ কামনায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হল মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। মোনাজাতে অংশ নিয়ে লাখো ধর্মপ্রাণ মুসল্লি বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন ভারতে মাওলানা মোহাম্মদ শামীম। হাজারো মানুষের এই স্রোতের গন্তব্য তুরাগ তীরের ইজতেমা ময়দান। ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় আখিরি মোনাজাতের আগেই টঙ্গীর তুরাগ তীর ভরে ওঠে মানুষে। সকাল থেকে চলতে থাকে হেদায়েতি বয়ান। ইজতেমা মাঠ ছাড়াও আশপাশের রাস্তা ও বাসাবাড়ির ছাদ যে যেখানে পেরেছেন সেখানেই শরিক হয়েছেন মোনাজাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করেন। খুব ভালো ইজতেমা, খুব পরিবেশ ভালো, সম্পূর্ণ সৌন্দর্য, নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, সবাই কিন্তু রক্ষক বাহিনী সবাই কিন্তু সবাই সহযোগিতা, কোনো সমস্যা নাই। জীবনের গুনামাপের জন্য এবং দেশ ও জাতির শান্তি কামনার উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামীম। দোয়া কবুলের আশায় এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। দেশের শান্তি, মানুষের হেদায়েত কামনা করেন মুসল্লিরা। ইনশাআল্লাহ সেই সালামে আমি ইজতেমা অংশে আসছি এবং বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে সবার জন্য দোয়া করি, কামনা করি। সারা পৃথিবীর ভিতরে দিনের হওয়া যাতে চালু হয়ে যায়, মানুষ প্রত্যেকটা মানুষ শান্তিতে ব্যবহার করতে পারে। আখিরি মোনাজাতের পর নিজ গন্তব্যে বেরিয়ে পড়েন মুসল্লিরা। মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৪তম ঐতিহাসিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম। এখান থেকেই ইসলাম ও কালেমার দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বেন মুসল্লিরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, বিগত সব নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনের প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক হবে। তৃতীয় পর্যায়ে যে ১২৭টি উপজেলা নির্বাচন হবে সেগুলোর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে সমন্বয়। এই নির্বাচনে আইনি শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তা সহ সমস্ত অংশীদাররা সমন্বিতভাবে জাতীয় দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, বিরোধীরা উপজেলা নির্বাচনে অংশ না নেয় এই নির্বাচন জৌলুস হারিয়েছে, তারপরও নিয়ম অনুযায়ী নির্বাচন করে যেতে হবে। নির্বাচন কমিশন কোনো ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচনে ভোটারদের আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন এই কমিশনার। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে। সংযুক্ত আরব আমিরাতে আজ সন্ধ্যায় প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে বুধবার সকালে দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে স্থানীয় সময়ে সোমবার সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে দেশটির ওয়েল প্যালেসে আবুধাবি যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক মনোভাব দেখিয়েছে দেশটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ষা শুরুর আগে অচল সড়ক সচল ও চলাচল উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্প প্রধানদের সাথে মতবিনিময়ে তিনি এই নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, রাস্তার নির্মাণ কাজ যেন যথাযথ মানের হয় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত কাজ রাতে করার আহ্বান জানান তিনি। বলেন, সড়কের মান নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেজন্য সতর্ক থাকতে হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 14 দলের সাথে তাদের কোনো টানাপোড়েন নেই, যে অভিমান আছে তা চলে যাবে। এই মান অভিমানের পেছনে কি কারণ তা স্পষ্ট বলেও ইঙ্গিত দেন তিনি। বলেন, মামলা করতে করতে বিএনপি পঙ্গু হয়ে যাবে। দলটির তৃণমূল এখন কেন্দ্রের নির্দেশ মানে না, যার প্রমাণ উপজেলা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থিতা। জানান, গণশুনানির নামে গণতামাশা করতে চাইলে ডিএমপি কমিশনারকে বিষয়টি দেখতে বলা হবে। গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলবো বিষয়টা দেখে ব্যবস্থা নিতে। তাদের সমালোচনার পেছনে, মানবিকানের পেছনের কারণটা কি আপনারা আমার চেয়ে কম জানেন না। এগুলো আবার আলাপ আলোচনা হলে, আমরা তো আলাপ আলোচনা বন্ধ হয়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, জনগণের অর্থ লুটে পুটে খেতে নতুন করে আরও 3টি ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। ঢালাওভাবে অনুমোদন দেয় ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে গঠিত জাতীয় কমিটিতে শাহজাহান খানকে আহ্বায়ক করা হাস্যকর এবং জনগণের সাথে প্রহসন। বিকল্প ব্যবস্থা না রেখে ঢাকা মহানগরে গ্যাস সরবরাহ ঘোষণা নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দেশের অধিকাংশ ব্যাংকের মালিকানায় রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা কিংবা তাদের স্বজনরা। যখন পূর্বে ঢালাওভাবে অনুমোদিত ব্যাংকগুলো ধসে পড়ছে, তখন আবারও 3টি ব্যাংকের অনুমোদনে এটি সুস্পষ্ট যে জনগণের সর্বশেষ সঞ্চয়টুকু, দেশের শেষ সম্পদটুকু শোষণ করতেই মিডনাইট সরকারের ক্ষয়ের খাদে নতুন 3টি ব্যাংক দিয়ে পুরস্কৃত করা হয়েছে। হয়তো 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা জানান। আসাদুজ্জামান মিয়া বলেন, সুনির্দিষ্ট কোনো ধরনের হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শহীদ মিনারের নিরাপত্তায় 6,000 পুলিশের পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় আরও 10,000 পুলিশ নিয়োজিত থাকবে। শহীদ মিনারে কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান ডিএমপি কমিশনার। পলাশী মোড় থেকে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দোয়েল চত্বর দিয়ে বের হবার পথ রাখা হয়েছে। শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। বিভিন্ন হল থেকে সকাল 10টায় শুরু হয় ফর্ম বিতরণ কার্যক্রম। যদিও প্রথম দিন তেমন সাড়া মেলেনি। ব্যক্তিগতভাবে 2 থেকে 1 জন ফর্ম সংগ্রহ করলেও ছাত্র সংগঠনগুলো এখনো মনোনয়ন ফর্ম নেয়নি। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনের কাজ চলছে। দলীয় প্রধানের সিদ্ধান্তের আলোকে প্যানেল করা হবে বলেও জানান ছাত্রলীগের নেতারা। এদিকে ছাত্র দলের একটি প্রতিনিধি দল বেলা 1:45টার দিকে উপাচার্যের সাথে বৈঠকে বসেছে। এই নির্বাচনের জন্য 25 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ হবে। 26 ফেব্রুয়ারি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন যাচাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি। যাচাই বাছাইয়ের পর 3 মার্চ হলে নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোট গ্রহণ হবে 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে কাশ্মীরে জঙ্গি হামলার জেরে রাজস্থানের বিকানের শহর ছাড়তে পাকিস্তানিদের 48 ঘন্টা সময় বেঁধে গেছে জেলা প্রশাসক। ডানেটিনে কাল শেষ ওয়ানডে টেস্ট সিরিজের আগে কিউইদের বিপক্ষে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। বিরতির পর আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। ভোর 5টার দিকে জেলা শহরের খবংপুরিয়া এলাকায় একটি দোকান
এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুরিয়া এলাকায় একটি গ্যাসের গোডাউনে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গোডাউনে থাকা 7 শ্রমিক দগ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গুরুতর 4 জনকে চট্টগ্রামে পাঠায়। এদের শরীরের 30% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। ঘটনার পর দোকানের মালিক পালিয়ে গেছে। কুষ্টিয়ার দৌলতপুরে গুলিতে 2 জন নিহত হয়েছে। দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। ভোরে উপজেলার ডাংমরকা আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে এ ঘটনা হয়। এ সময় পুলিশের 2 সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। দৌলতপুরে থানার ওসি নজরুল ইসলাম জানান, ডাকাতদের সংঘর্ষের খবরে পুলিশ সেখানে গেলে ত্রিমুখী গোলাগুলি হয়। নিহতরা হল মোফাজ্জল হোসেন ওরফে মুফা ও মাহাবুল। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমনের ক্ষতি পুষিয়ে নিতে দিনাজপুরের কৃষকরা ব্যস্ত বোরো আবাদে। তবে শুষ্ক মৌসুমে এবার কম বৃষ্টির কারণে শুরু থেকেই জমিতে সেচ দিতে হচ্ছে তাদের, গুনতে হচ্ছে বাড়তি পয়সা। তবে বোরো ধানের ন্যায্য মূল্য পেলেই লাভবান হওয়ার আশা কৃষকদের। আমনের এবারের মৌসুমে ভালো বাজার দর না পেয়ে বেশিরভাগ কৃষককেই লোকসান গুনতে হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আবারও পুরো দমে শুরু করেছেন বোরোর আবাদ। কৃষকের অভিযোগ, সরকার ঘোষিত ধানের ন্যায্য মূল্য তারা পায় না। এমনিতেই অন্য ফসলের তুলনায় ইরি বোরো আবাদের খরচ একটু বেশি, তাই ধানের বাজার মূল্য বৃদ্ধির দাবি তাদের। ভাদর, আশ্বিন, কার্তিক, এখন পৌষ মাঘ মাস পর্যন্ত পানি নাই, জমি ফাটি গেছে, অনেক পানি খাইতেছে। বৃষ্টি বা করে জমিতে অনেক ফসলও এবেলা ভালো মতন পাই নাই। 1 বিঘা জমিতে 16,000 টাকা খরচ হয় এবং সেটা মনে করেন যে এখন ধান কাটনি লাগবে 4,000 টাকা, প্রায় 15-20,000 টাকা পড়ে যায়। এখন ধান 1 বিঘা মাটিতে আমাদের হয় 30 হইতে 32 মন। আমাদের প্রতি বছরে ঘাটতি, এই ঘাটতির জন্য আমরা কোনো শান্তি পাই না আবাদ করতে। কিন্তু যদি এইটার প্রতি একটু লক্ষ্য সরকার করত তাহলে আমাদের লাভ হয়। কৃষি বিভাগ জানায়, চলতি বছরে দিনাজপুর জেলায় 1,73,900 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চালের উৎপাদন ধরা হয়েছে প্রায় 7.5 লাখ মেট্রিক টন। এবারে সার, বীজ, পানি সবই আমাদের নাগালের ভিতরে এবং আবহাওয়া বলা চলে যে এখন শীত একেবারেই নাই। আমি মনে করছি যে এই 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের একটা বড় অর্জন হয়ে যাবে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ারও আমাদের সম্ভাবনা আছে। উত্তরাঞ্চলের কৃষকরা বলছেন, তারা ফসল ফলিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। সরকারও ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার জেরে রাজস্থানের বিকানের শহর ছাড়তে পাকিস্তানিদের 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসক। এদিকে কাশ্মীরের কেউ দেশের বিরুদ্ধে বন্দুক তুললে তাকে শেষ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনারা। সোমবার ভারতীয় দণ্ডবিধি 144 ধারার অধীনে এই নির্দেশনা জারি করে জেলা প্রশাসক কুমার পাল গৌতম। নির্দেশনা বিকানের শহরের বাসা ও হোটেলে পাকিস্তানি নাগরিকদের বসবাসের নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, আগামী 48 ঘণ্টার মধ্যে শহরটি ছেড়ে যেতে হবে তাদের। এছাড়া মোবাইল ও টেলিফোনে পাকিস্তানিদের সাথে কথা বলা এবং ব্যবসা বাণিজ্যের উপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। পাকিস্তানি নাগরিকদের কাজ দেওয়ার ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা। কেউ এই আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এদিকে ভারতের লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং এক সংবাদ সম্মেলনে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়া নিজ ছেলেদের বোঝাতে সব মাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জঙ্গি সংগঠনে যোগ দেওয়া তরুণরা আত্মসমর্পণ করলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার তাদের সাহায্য করবে। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ইজতেমা। বিরোধীরা না থাকায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন প্রতিযোগিতামূলক হবার আশা সিইসির। বর্ষার আগেই সড়ক সংস্কারের নির্দেশ কাদেরের। সড়কে শৃঙ্খলা ফেরানো কমিটিতে শাহজাহান খানকে আহ্বায়ক করা হাস্যকর মন্তব্য রিজভির।
21শে ফেব্রুয়ারিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।